হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পদার্থের গঠন অর্থাৎ রসায়নের তৃতীয় অধ্যায়ে অনশট এমসিকিউ ক্লাস নিব। তো আমি এই ক্লাসে তোমাদের খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করব। প্রথম এমসিকিউটা যে দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রকৃতিতে ক্লোরিন 35 আইসোটোপের শতকরা পরিমাণ কত। তো এই বিষয়টা জানার আগে আমাদের একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে যে প্রকৃতিতে ক্লোরিন থাকে দুইটা, একটা হচ্ছে যে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। ঠিক আছে, প্রকৃতিতে ক্লোরিনের পরমাণু থাকে দুইটা, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। তো ক্লোরিন 35 যেটা আছে, ক্লোরিন 35 এই আইসোটোপটা 35 এই আইসোটোপটা শতকরা পরিমাণ থাকে হচ্ছে যে 75%। ঠিক আছে, 75%। আর বাকি 25% থাকে হচ্ছে যে ক্লোরিন 37। ক্লোরিন 37। ঠিক আছে, ক্লোরিন 37 থাকে কত পার্সেন্ট? 25%। ঠিক আছে, গেল। এরপরে দেখো, তো দ্বিতীয় কোশ্চেনটা একটু খেয়াল করো। ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? যখন তোমাকে ফ্লোরিন অথবা যে কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর বের করতে বলবে, তখন মনে রাখবা যে যে মৌলটার কথা বলবে সেটার আণবিক ভর হবে উপরে। তাহলে ফ্লোরিন যেহেতু বলছে, ফ্লোরিনের আণবিক ভর কত বলতো? 19, তাই না? আমরা সবাই জানি যে ফ্লোরিনের আণবিক ভর 19। আর নিচে হবে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যাটা আমরা জানি, সেটা হচ্ছে যে 6.023 ইন্টু 10^23। ঠিক আছে, তাহলে 19 রে আমরা 6.023 ইন্টু 10^23 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর। তো এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেটা হচ্ছে যে 3.15 ইন্টু 10^-23। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর। তো এইভাবে তোমাকে ফ্লোরিন হতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অন্যান্য যে কোনো মৌলের যদি যদি একটি পরমাণুর ভর বের করতে বলে, উপরে হবে যে মৌলের একটি পরমাণুর ভর বের করতে বলবে তার আণবিক ভর হবে উপরে, আর নিচে হবে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ। ঠিক আছে, এরপরে দেখো আমরা 3 নম্বর কোশ্চেন একটু দেখি। ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো যখন আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে যে কোনো মৌলের ক্ষেত্রে, দেখো আমি এখানে কোশ্চেন গুলো সাজাইছি এমন ভাবে যে এখানে এক একটা টাইপের এক একটা কোশ্চেন, এরকম কিন্তু কোশ্চেন টেস্ট পেপারে অভাব নাই। ঠিক আছে, অনেক কোশ্চেন আছে। তো আমি ওখান থেকে এক একটা টাইপের এক একটা কোশ্চেন দিলাম। ঠিক আছে, যখন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে, তখন যে সূত্রটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে উপরে হবে একটি পরমাণুর ভর। খেয়াল করো, একটি পরমাণুর ভর, আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের 12 একাংশের ভর। ঠিক আছে, সে মানটা কত? 1.66 ইন্টু 10^-24। ঠিক আছে, তো এখন খেয়াল করো, ফ্লোরিনের ক্ষেত্রে একটি পরমাণুর ভর আমরা মাত্রই বের করলাম, সেটা কত বলো তো? তো ফ্লোরিন হতে পারে, এখানে অন্য কোন যে কোনো মৌলের হোক, তোমার একটি পরমাণুর ভরটা আগে বের করতে হবে। সেটা কিভাবে বের করবা? যে মৌলটার কথা বলবে সেই মৌলের আণবিক ভরকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাবা সেটাই হচ্ছে একটি পরমাণুর ভর। সেই একটি পরমাণুর ভরকে তুমি যখন আবার 1.66 ইন্টু 10^-24 দ্বারা ভাগ করবা, তখন যে মানটা পাবা সেটাই হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, তো দেখো একটি পরমাণুর ভর কত জানি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে, দেখো তো সেটা হচ্ছে যে 3.15 ইন্টু 10^-23, আর নিচে ভাগ করবো কত দিয়ে? 1.66 ইন্টু 10^-24 দ্বারা। তো এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাই আমরা সেটা হচ্ছে যে 19.03, তো সমান সমান 19। ঠিক আছে, তো ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 19। ঠিক আছে, তোমাদের এই অধ্যায়ে বেশ কিছু থিওরি টাইপ কোশ্চেন আসে, তো ওগুলো পারতে হলে অবশ্যই তোমাকে এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সব আমি একসাথে লিখে দিলাম। খেয়াল করো, আমি সবগুলো 3 স্টার দিচ্ছি, কারণ হচ্ছে যে এগুলো বিগত বছরে অনেকবার রিপিট হচ্ছে। দেখো, রাজশাহী বোর্ড 15, তারপর বরিশাল বোর্ড 15, তারপর চট্টগ্রাম বোর্ড 19, এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, তো খেয়াল করো, প্রথমটা একটু দেখি আমরা। হাতে পেসমেকার বসাতে ব্যবহৃত হয়
প্লুটোনিয়াম, এটার নাম হচ্ছে প্লুটোনিয়াম, PU দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 238। এটা একটু মনে রাখবা, কারণ হচ্ছে যে এটা অনেকবার আসছে কিন্তু। হ্যাঁ, এরপর দেখো টিউমারের উপস্থিতি তারপর নির্ণয় এবং পোল্ট্রি ফার্মে ব্যবহৃত হয় কোবাল্ট-60। দেখো এটা কিন্তু সিলেট বোর্ডে 21-এ আসছে, বরিশাল বোর্ডে 21-এ আসছে, ময়মনসিংহ বোর্ডে 21-এ আসছে। এরপর দেখো হাড়ের ব্যথার চিকিৎসা করা হয় স্ট্রনসিয়াম 89 থেকে। ঠিক আছে, এরপর দেখো রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ফসফরাস 32। একটু মনে রাখো, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে ফসফরাস 32 ব্যবহার করা হয়। এরপর দেখো থাইরয়েড কোষকলা বৃদ্ধি করতে আয়োডিন 131 ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা রাজশাহী বোর্ড 21-এ আসছে। এরপর দেখো পারমাণবিক বোমার শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 238। ইউরেনিয়াম 238। এরপর দেখো ব্রেন ক্যান্সার নিরাময় ব্যবহৃত হয় ইরিডিয়াম, এটা হচ্ছে ইরিডিয়াম 192। এটা হচ্ছে যে ইউরেনিয়াম আর এটা হচ্ছে ইরিডিয়াম। হ্যাঁ, এটা একটু মনে রাখো ভালো করে। এরপর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাণ জানা যায়? উত্তর হচ্ছে যে নাইট্রোজেন ও ফসফরাস। তো এই তথ্যগুলো একটু খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে যে এখান থেকে বেশ কিছু MCQ আসে। ঠিক আছে, তো দেখো 4 নম্বর কোশ্চেনটা বলা আছে যে হাইড্রোজেনের আইসোটোপ কতটি? তো মনে রাখবা যে হাইড্রোজেনের আইসোটোপ টোটালে 7টি, তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টি, বাকি 4টি ল্যাবরেটরিতে তৈরি করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে যে হাইড্রোজেনের 7টি আইসোটোপ। ঠিক আছে, তার মধ্যে এই যে প্রথম এই তিনটা আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে। প্রথম 3টি আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে, বাকি যে 4টি আইসোটোপ, এই বাকি 4টি আইসোটোপ ল্যাবরেটরিতে তৈরি করা হয়। ঠিক আছে, তো এই তিনটার নাম একটু মনে রাখতে হবে। প্রথমটার নাম হচ্ছে যে প্রোটিয়াম, দ্বিতীয়টা হচ্ছে যে ডিউটেরিয়াম, তৃতীয়টা হচ্ছে যে ট্রিটিয়াম। ঠিক আছে, তো এই তিনটার নাম একটু মনে রাখো। তো প্রথম 3টে পাওয়া যায় প্রকৃতিতে, বাকি 4টি কি করা হয়? ল্যাবরেটরিতে তৈরি করা হয়। ঠিক আছে, এন শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? এন শেল হতে পারে এন শেল, কে শেল, এল শেল। আমরা জানি যে টোটালে শেল কতটি বলতো? শেল অথবা শক্তি স্তর কতটি? 4টি। 4টি কি কি বলতো? কে শেল, এল শেল, এম শেল, এন শেল। কে এর জন্য এন এর মানটা ছোট হাতের এন, এটা বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো কে এর জন্য এই এন এর মানটা হচ্ছে 1, এল এর জন্য হয় 2, এম এর জন্য হয় 3, আর এই এন এর জন্য হয় 4। ঠিক আছে, তো যখন বলবে যে এন শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে অথবা এন শেলে কতটি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, তখন যে সূত্রটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে 2n²। ঠিক আছে, তো দেখো যেহেতু বলছে এন শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, 2 ইন্টু, দেখো এন এর জায়গায় কত বসাবো? এম এর জন্য এন এর মানটা কত? 3, তাহলে 3 তারপর স্কয়ার। দেখো 3 স্কয়ারে 9, 9 গুণন 2, তাহলে কত বলো তো? 18। তার মানে এম শেলে, দেখো এম শেলে কতটি ইলেকট্রন থাকতে পারে? 18টি ইলেকট্রন থাকতে পারে। সেম ভাবে যদি আমি এন শেলের জন্য বের করি, দেখো তাহলে এন শেলের জন্য আমি কি করব? 2, এন এর জায়গায় কত বসাবো? এন এর জায়গায় বসাবো 4, তাহলে 4 স্কয়ার, তাহলে তার দ্বারা 16 গুণ 2 কত বলো তো? 32। তার মানে এন শেলে কতটি ইলেকট্রন থাকতে পারে? 32টি ইলেকট্রন থাকতে পারে। বলা হয়েছে যে এন শেলে কতটি উপশক্তি স্তর আছে? তো আমরা জানি যে শেল কতটি? 4টি, তাই না? শেল 4টি একটু লিখি, দেখো এ শেল, এল শেল, এম শেল, এল শেল। ঠিক আছে, তো কে শেলের জন্য উপশক্তি স্তর হচ্ছে যে 1s, এল শেলের জন্য উপশক্তি স্তর হচ্ছে যে 2s, 2p, এন শেলের জন্য উপশক্তি স্তর হচ্ছে যে 3s, 3p, 3d, আর এন শেলের জন্য উপশক্তি স্তর হচ্ছে 4s, 4p, 4d, 4f। তো দেখো কে শেলের জন্য উপশক্তি স্তর 1টা, এল শেলের জন্য উপশক্তি স্তর 2টা, এম শেলের জন্য উপশক্তি স্তর 3টা, এন শেলের জন্য উপশক্তি স্তর কয়টা? 4টা। 1টা, 2টা, 3টা, 4টা।
তো আমাদের দেখো এন শেলে কতটি উপশক্তি স্তর আছে, তার মানে কয়টা আছে, একটা দুইটা তিনটে চারটা, ঠিক আছে। তো এভাবে কিন্তু এন শেলের জন্য উপশক্তি স্তর বলতে পারে, তাহলে অ্যান্সার কত হবে, একটা দুইটা তিনটা। যখন এল শেলের জন্য বলবে তখন হবে উপশক্তি স্তর একটা দুইটা, যখন কে শেলের জন্য বলবে তখন হবে যে একটা, ঠিক আছে।